স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গুম, অপহরণ, বন্দুকযুদ্ধের প্রাণহানি প্রায় ক্ষেত্রেই রহস্য হয়ে থাকছে আমাদের কাছে। ঘটনা উন্মোচন কিংবা অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রের মনোযোগ কম বলে রয়েছে অভিযোগ। হালে ভুক্তভোগী পরিবারগুলো থেকে রক্ষকের ভক্ষক হয়ে ওঠার অভিযোগ আসছে। তাই বিশেষায়িত কোনো বাহিনী বন্ধ করার দাবি পর্যন্ত উঠছে দেশ বিদেশ থেকে। এসব নিয়ে আজকের আলোচনা বিচারের বাইরে। কথা বলতে স্টুডিওতে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবির সাবেক চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন সাংবাদিক বিশ্লেষক জনাব শাহরিয়ার কবির। আমরা জনাব এম হাফিজউদ্দিন খান, আপনার কাছে জানতে চাইবো যে আপনি আজকে সুশীল সমাজের মানববন্ধনে গিয়ে বলেছেন যে গুম খুনে আমরা আতঙ্কিত, যেখানে সেখানে লাশ পড়ে থাকছে, একটা স্বাধীন দেশ এটা চলতে পারে না, এই অরাজকতার অবসান চাই। আপনি এই অরাজকতার অবসান বলতে কি বুঝিয়েছেন একটু যদি আমাদেরকে একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কি এসব নতুন ঘটনা কিনা, রক্ষকের ভক্ষক হয়ে ওঠার অভিযোগ থেকে এই দেশ কখনো মুক্ত ছিল কিনা সেইটাও যদি। ধন্যবাদ। প্রথম কথা হলো যে গুম খুন অপহরণ তো খুবই বেড়ে গেছে, দিন দিন ক্রমাগতভাবে বেড়েই চলছে, এবং সর্বশেষ নারায়ণগঞ্জ যেটা হলো আমরা সবাই জানি। তারপরেও টেলিভিশন খুললেই দেখা যায় যে অমুক জায়গায় একটা লাশ পরিচয়, অজ্ঞাত নামে লাশ পড়ে আছে পুকুরের ধারে, কিংবা ওই রেল লাইনের ধারে, কিংবা রাস্তার মধ্যে বা জঙ্গলের মধ্যে পড়ে আছে, বা ধান খেতে পড়ে আছে। তো এটা তো আগে কোনো শুনি নেই এরকম ধরনের কথা। তো এগুলোকে আগে কি খবর ছিল না এগুলো? তো এটা তো অস্বাভাবিক বেড়ে গেছে। এবং আজকে যে মানববন্ধন করলাম সেখানে যে বেশ 20-25 জন মহিলা গিয়েছিলেন বয়স্কা, তাদের সন্তানদেরকে গুম হয়ে গেছে, তারা গুম হয়ে গেছে তাদের সন্তানরা, যে কান্না কাঁদতেছিল, মানে এটা দেখে মানে এটা অত হৃদয় বিদারক বলতে হয় একেবারে। তো এরকম তো আগে কোনো সময় এরকম হয়নি, এবং তারা কষ্ট করে ওখানে গেছে, মানববন্ধনে গেছে। তারপরে দ্বিতীয়ত হলো যে আপনি সেকেন্ড প্রশ্ন কি বললেন যে এগুলি কোনো নতুন ঘটনা কিনা, আর এই নতুন ঘটনা তো বটেই। মানে আগে আমরা তো কোনদিন, আমার যথেষ্ট বয়স হয়ে গেল, অতীতে কোনো সাথে শুনি না যে এরকমভাবে গুম খুম হয়। বাংলাদেশ হওয়ার পর থেকে এই ট্রেনটা চলছে, 72 সন থেকেই এটা চলছে। এবং কোনো সময় হয়তো এটা কমেছে, কোনো সময় বেড়েছে, এবং এখন তো একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আর এগুলো নিয়ে যে আমরা যে দেখি, মানে এখন একটা জিনিস হলো যে 3 রকম জিনিস দেখা যাচ্ছে। একটা হলো যে দুর্বৃত্তরা কাউকে গুম করে নিয়ে যায়, অপহরণ করে। আচ্ছা, খবর কাগজে এইভাবে সংবাদটা আসে। আরেকটা হলো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়। সত্যি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়, মানে আইনশৃঙ্খলা বাহিনী অন্য কিছুতে আমরা বুঝতে পারি না। আর তৃতীয় হলো যে একদম সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যায়। কারণ এগুলো তো কোনো একটা স্বাধীন দেশে, কোনো একটা যে দেশে মানব অধিকার শিক্ষিত, সে দেশে তো এরকম হতে পারে না। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী কতটা দায়ী বলে আপনি মনে করেন? আমরা এই প্রসঙ্গে র্যাবের কথা অনেক শুনছি, যে র্যাবের নাম বারবার ঘুরে ফিরে আসছে, অনেক অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে। এখন র্যাবের জন্মলগ্ন থেকেই র্যাবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, এবং র্যাব একটা বিতর্কিত বাহিনী, এদিকেও সন্দেহ নাই। এবং একটা বাহিনীকে আমরা কিভাবে বিচার করব? এই বাহিনী কোনো সময় মানুষ আস্থা অর্জন করতে পারে নাই। কেউ তো বলে না যে র্যাব হয়েছে আমাদের ভালো হয়েছে, উন্নতি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো হয়েছে, এরকম তো কেউ কোনো সময় বলে না। অনেকে বলে থাকেন যে জঙ্গি দমনে র্যাব উল্লেখযোগ্য সাফল্যের পরিচয় দিয়েছে। অনেকে আবার এটাও বলে থাকেন যে হারে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা চাঁদাবাজি এবং অন্যান্য কিছুর মাধ্যমে অনেক কিছু করছিল, সেইটার অবসান হয়েছে র্যাবের ফলে। সেটা অবসান তো হয় নাই। চাঁদাবাজি তো এখনই পুরো দমই চলছে। চাঁদাবাজি বন্ধ হলো কেমন করে আপনি বলেন? আপনার তো প্রতিদিন আপনার টেলিভিশনে বলেন, আমরা খবর কাগজে আমরা দেখতে পাই, চাঁদাবাজিও কমে নাই, এবং অপহরণ এবং খুন তো হচ্ছেই, এবং যেখানে সে লাশ পড়ে থাকতেছে। সুতরাং কোন দিকে ভালো বলবো? ইনিশিয়ালি হয়েছিল জঙ্গি দমনে তৎপরতা ছিল, জঙ্গি দমনে যদি সেটাই যদি করতো শুধু, তাহলে একটা কথা ছিল, জঙ্গি দমনেও তো জঙ্গি ধরে নিয়ে খুন করা, মেরে ফেলে তো কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা মানুষ বিচার না করে মানুষ খুব মারবেন কেমন করে? তো সুতরাং এটা তো বটেই। জনাব মাহফুজুল্লাহ, র্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত কি ঠিক ছিল? আমরা যদি প্রতিষ্ঠার কথা বলি, 2004 সালে যেটি জনাব হাফিজউদ্দিন বলছিলেন যে শুরু থেকেই এটি এর কর্মকাণ্ড প্রশ্নের মুখে ছিল, বিচারহীন হত্যা, অপহরণ, স্বেচ্ছাচারী গ্রেফতার একদম শুরু থেকেই এটার ইয়াতে ছিল। আপনি আমি
একটু এই প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার আগে একটু আমার মনে হয় যে পুরো বিষয়টা যদি আমরা সার্বিক প্রেক্ষাপটে না দেখি তাহলে একটু বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকবে। বাংলাদেশের জন্মের পর থেকেই কিন্তু এই পর্যন্ত আমি দলমত নির্বিশেষে আমরা দেখে আসছি যে এই সরকারি ক্ষমতায় থাকুক না কেন এই ধরনের ঘটনা ঘটছে। মজার ব্যাপারটা হচ্ছে যে 1975 সালের পর থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত এই সময়টিতে গুপ্ত হত্যা, গুম, খুনের সংখ্যা যত তার চেয়ে বেশি সংখ্যা হচ্ছে তার আগের সময় এবং পরবর্তী সময়। আপনি যে সংখ্যা দিয়ে বিচার করেন এটা কিন্তু একটা অবাক করার মতন বিষয়। যেমন ধরেন 1973 সালের 5ই জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সংসদে, জাতীয় সংসদে বলেছিলেন যে এক বছরে, মানে তার বিগত এক বছরে সারা দেশে গুপ্ত হত্যার সংখ্যা 2035টি, একটা দুটো না, 2035টি এক বছরে। তারপরে এটা সমানে চলতেছে, যে কারণে বাধ্য হয়ে মাহফুজুল্লাহ ভাই সেইটা কি একটা মানে আমি সেটাই তো বলছি, মানে এটা অন্যরকম সময় ছিল না, মাত্র মুক্তিযুদ্ধ হয়েছে, অনেকের হাতে অস্ত্র আছে। আমি আসতেছি সেটা কেন এই জিনিসটা আমি উল্লেখ করলাম, কারণ এই 1973 সালের ডিসেম্বর মাসেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য আওয়ামী যুবলীগের হাতে অস্ত্র দেওয়া হবে। এইখানটাতে হচ্ছে সমস্যাটা তৈরি হয়েছে। এবং সেই সময় আপনি এখানে বললেন, র্যাবের কথা বললেন, এখানে জনাব হাফিজউদ্দিন খান আছেন, উনি খুব ভালো করে জানেন। আমাদের টেলিভিশনের যারা প্রাপ্ত বয়স্ক বলতে আমি বলছি, যাদের বয়স বেশি যেসব দর্শক আছেন তারা জানেন রক্ষী বাহিনী কি ভূমিকা পালন করেছে সেই সময়। ধরেন আপনি নেভাল সিরাজ, এগুলো সবাই জানেন, স্টুয়ার্ট মুজিব, এদেরকে যেভাবে খুন করা হয়েছে। অন্তত আমি জানি কেন আমার ওনার এলাকায় যে পাবনাতে যে তারা যেভাবে মানুষ খুন হয়েছে রক্ষী বাহিনীর হাতে, আমার জানাশোনা এককালে খেলার সাথী ছিল, এরকম দেখেছি, ধরে নিয়ে মেরে ফেলে দিয়েছে, যমুনার চরের মধ্যে ফেলে দিয়েছে রক্ষী বাহিনী, এটা আমি নিজে দেখেছি। এবং নৃশংস ঘটনা কিন্তু, যেমন ধরেন কিশোরগঞ্জে কি ঘটেছে, আব্দুল আলী নামে এক লোক, তার ছেলেকে হত্যা করা হয়েছে, করেছে রক্ষী বাহিনী, করার পরে কুঠাল, মানে আপনার কুঠার দিয়ে তাকে বাধ্য করা হয়েছে ছেলের মাথাকে শরীর থেকে আলাদা করবার জন্য, পিতাকে দিয়ে করানো হয়েছে। তারপরে সেনা শাসন আসবার পরে কিছুটা একটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছিল। আবার আমরা দেখলাম যে এই অবস্থায় এসে পুরো জিনিসটা এখন র্যাব সঠিক না ব্যাঠিক এইটা করবার আগে, যে কারণে রক্ষী বাহিনী পরে বিলুপ্ত হয়ে গেল সেনাবাহিনীর মধ্যে, তাকে 15 আগস্টের পরে, র্যাবের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা, র্যাবকে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল পরবর্তী পর্যায়ে সেই উদ্দেশ্যের ক্ষেত্রে আপনার বিচ্যুতি ঘটেছে বা ডিজেনারেশন হয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং এটার আরেকটা কারণ আমার কাছে যেটা মনে হয় এখন ইন রেট্রোস্পেক্ট যখন আমি চিন্তা করি, র্যাবের মধ্যে সেনা কর্মকর্তাদেরকে যেইভাবে র্যাবের ডিউটিতে আনা হয়েছে, র্যাবের সঙ্গে ইন্টিগ্রেট করা হয়েছে, এর ফলে সেনাবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে, র্যাবও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীকে আনলে র্যাবের ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের জন্য শুধু আনা যেত, কিন্তু সেনাবাহিনীকে এর সঙ্গে মিলিয়ে, যার ফলে আজকে র্যাব একদিকে হয়ে উঠেছে অত্যন্ত একটা বিপজ্জনক সংস্থা, অন্যদিকে আপনার সেনাবাহিনীও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এইটা আমাদেরকে এখন আজকে নতুন করে চিন্তা করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কোন ধরনের ব্যবস্থা চাই। আর ওই যে বললেন যে হ্যাঁ, আবার এটারও একটা বিপরীত চিত্র আছে, র্যাবের কিছু কিছু অভিযান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার জনগণের সমর্থন পেয়েছে। মিষ্টি বিতরণের কথাও আমরা পত্রিকায় পড়েছি, কিন্তু সেটা কোনো রকমভাবেই সমর্থনযোগ্য না। একজনও মানুষ, সে যত বড় অপরাধী হোক, তিনি বিনা বিচারে তাকে মেরে ফেলা হবে, এইটা তো একটা সভ্য জাতির কাজ হতে পারে না। তারপরে আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রে কিন্তু রাইট টু লাইফ একটা বড় জিনিস। আমার সংবিধানে কিন্তু রাইট টু লাইফ গ্যারান্টেড, এবং এগুলি কিন্তু সুশাসনের অংশ। আপনি গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনি সুশাসন দিতে না পারেন। সুশাসন আপনার হবে না যদি এই ধরনের আপনি আইন বহির্ভূত বা মানে হত্যাকাণ্ড করেন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেন। তো আপনি মনে করেন যে র্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে তার না, আমাদের এইরকম একটা বিশেষ, হ্যাঁ হ্যাঁ আসছে, আমাদের এইরকম একটা বিশেষ বাহিনী সেই সময়কার কনটেক্সটে হয়তো প্রয়োজন ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আপনি তো হয় কি, র্যাব শুধু না, রক্ষী বাহিনী যে কারণে নিন্দিত হয়েছে, একই অবস্থা ঘটেছে র্যাবের ক্ষেত্রে, একই অবস্থা ঘটবে আরও যে সমস্ত বাহিনী করা হচ্ছে এখন তার ক্ষেত্রে। কারণটা হচ্ছে রাষ্ট্রে যে সরকার নিয়ন্ত্রণ করে, সেই সরকার যখন ভায়োলেন্সের মাধ্যমে টিকে থাকে, তখন সে তার বিভিন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠানকে সে নিয়ন্ত্রণ করে। এখন রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ যখনই আপনি করতে শুরু করবেন, তখন আর এটার উপরে আপনার থাকবে না, কোনো নিয়ন্ত্রণ থাকবে না। জনাব শাহরিয়ার কবির আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন। জনাব শাহরিয়ার কবির, আমার প্রশ্ন ছিল জনাব মাহফুজুল্লাহর কাছে র্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। সেক্ষেত্রে উনি পরে যা বলেছেন তা শুনেছেন। উনি তার আগে একটু প্রেক্ষাপট বলেছেন যে 1972 সালের পর 1973 সালেই 2035টির মতো গুম খুনের কথা আদালত সংসদেই বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, সেরকম একটি কথা বলেছেন, এবং রক্ষী বাহিনীর মাধ্যমে বিভিন্ন খুনের কথা বলেছেন। সেই
প্রেক্ষাপটে আপনি কি আপনার মূল্যায়ন শুনবো যে র্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা, এখনো র্যাবের মতো একটি সংগঠন চলার মানে বাস্তব? র্যাবটাকে তো করা হয়েছিল মূলত সন্ত্রাস দমনের জন্য। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে পুলিশ বাহিনী এবং আমাদের যে সন্ত্রাসী ঘটনা যেগুলো ঘটাচ্ছে, বিশেষ করে জামাতের যে সন্ত্রাসের যদি চেহারাটা আমরা যদি পর্যালোচনা করি, এবং সেখানে আমরা দেখতে পাবো যে পুলিশ কিন্তু এই ধরনের সন্ত্রাস মোকাবেলার প্রশিক্ষণ পুলিশের থাকে না। জামাতকে তো এই যে আরে গত বছর আপনি অন্য সব বাদ দিন, গত বছর আমরা কি দেখছি, রীতিমতো তারা যেটা করছে একেবারে রাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত একটা যুদ্ধ, গেরিলা কায়দায় হামলা করছে এবং চোরাগোপ্তা হামলা করছে। এই ধরনের হামলা কিন্তু একমাত্র সামরিক বাহিনীর এ ধরনের প্রশিক্ষণ থাকে, যুদ্ধ মোকাবেলা করবে তো ঘোষণা দিয়ে যুদ্ধ করছে। তো এইটা করতে গেলে কিন্তু একটা এলিট ফোর্স পুলিশের মধ্যে, এটা বহু দেশে আছে। আমেরিকাতে যেমন এই যে সন্ত্রাস মোকাবেলার জন্য তারা এখন যেটা করেছে, হোমল্যান্ড সিকিউরিটি তারা যেটা করেছে, আমরা বরং বলছি হ্যাঁ পুলিশকে যেমন দরকার আছে তাদের আরো প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে এই ধরনের সন্ত্রাস মোকাবেলা করতে পারে, এলিট ফোর্সের দরকার আছে। কিন্তু শারীর ভাই সেটা তো সাফল্য কিন্তু- পুলিশের অধীনে হইতে হবে, সেটা কি একটা মানে স্বাধীন ফোর্স হতে না হবে? না, স্বাধীন কেন হবে? র্যাব তো নিশ্চয়ই পুলিশের অধীনে, সেটা আমার- হোম মিনিস্ট্রির অধীনে আছে। হোম মিনিস্ট্রির অধীনে, না, না, কিন্তু হোম পুলিশের মিনিস্ট্রি- অধীনে না। তাত্ত্বিকভাবে আইজির অধীনে, আইজি হ্যাঁ, পুলিশের অধীনে। আইজি না না, পুলিশের অধীনে, মানে এটা পুলিশের হচ্ছে অধীনেই আছে। র্যাব কাঠামোগতভাবে। কিন্তু পুলিশের বাইরে কাজ করছে না। কিন্তু এই যে সন্ত্রাস মোকাবেলার ক্ষেত্রে আমরা কিন্তু এটা বিএনপির আমলেও দেখেছি, তত্ত্বাবধায়কের আমলেও দেখেছি, এই সরকারের আমলেও দেখেছি যে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের ধরবার ক্ষেত্রে, সে বাংলা ভাই আব্দুর রহমান বলুন, এগুলো তো সেই বিএনপির আমলেই তারা ধরেছিল, এখনো কিন্তু তারা সেটা করছে। এবং এই কাজে কিন্তু এই দক্ষতা কিন্তু পুলিশের নেই। এমনিতে পুলিশ আমাদের সংখ্যায় এত কম, উনি আরো ভালো বলতে পারবেন। প্রতিবেশী দেশগুলো যদি তাকিয়ে দেখেন, ভারতে মাথা পিছু আপনার 700 জনে একটা করে পুলিশ, পাকিস্তানে আরো কম, সেখানে 500 জনে একটা করে পুলিশ, আর থাইল্যান্ডে যান 250 জনে একটা পুলিশ, আর আমাদের এখানে হচ্ছে 1200 জনে একটা করে পুলিশ। আর অপরাধের পরিমাণ যদি দেখেন, এই যে জঙ্গি মৌলবাদী সন্ত্রাস যেটা আমরা বলছি, এই যে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড থেকে যেগুলো চালানো হচ্ছে, এটা তো রুটিন সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে চলে না, সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা নয়। এলিট ফোর্সের দরকার আছে, কিন্তু একই সঙ্গে দরকার হচ্ছে জবাবদিহিতার জায়গা। এবং এইটা কিন্তু কেউ আমরা সমর্থন করি না যে কাস্টডিতে নিয়ে একজনকে মেরে ফেলা হবে এবং বিনা বিচারে ইসে করা হবে। কিন্তু ক্রস ফায়ারের কথা যদি বলি, এখন ক্রস ফায়ার নিয়ে সে বিএনপির আমলে ওই একটা বাধা গল্প ছিল, এখনো বাধা গল্প আছে, কিন্তু বাস্তব গ্রাউন্ড রিয়ালিটিটা কি? একটা ঘটনা যদি ঘটে সেটা তদন্ত করতে হবে, বিভাগীয় তদন্ত, এবং গুরুতর হলে সেটা বিচার বিভাগীয় তদন্ত, এটা হতে হবে। এবং দায়ী ব্যক্তিদের, এটা কিন্তু একজন ব্যক্তির জন্য কিন্তু গোটা বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে, একজন ব্যক্তির জন্য কিন্তু গোটা মন্ত্রণালয়ের সুনাম নষ্ট হচ্ছে। আমরা বারবার একটা কথা বলছি, ব্যক্তিকে চিহ্নিত করুন। একজন ব্যক্তির নানা রকমের স্বার্থ থাকতে পারে, নানা রকমের রাজনৈতিক সম্পৃক্ততা তার থাকতে পারে, তার জন্য কেন গোটা মন্ত্রণালয়কে দায় নিতে হবে, কেন গোটা সরকারকে দায় নিতে হবে? সরকার কেন তাদেরকে, সেই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেয় না? আমাদের কথা হচ্ছে জবাবদিহিতা এবং ওই শাস্তির জায়গাটা যদি থাকে, এই ধরনের যে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলো উঠছে, এগুলো অনেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি। যেন হাফিজুদ্দিন খান, আপনি কি এই বিষয়ে আর কোনো কিছু বলবেন? যে না, আমার বক্তব্য হলো যে মানে জবাবদিহিতার প্রসঙ্গে তাহলে কি আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসবো? কারণ ভালো মনে করেন। আমরা বিরতির পরে আমি আপনার শুধু কাছে একটা বাক্য যোগ করি শাহরিয়ারের বক্তব্য, শাহরিয়ার প্রতি সম্ভবত ওইটুকু মানে ভুলে গেছেন বলতে, সেটা হচ্ছে দায় মুক্তির একটা ব্যাপার আছে। র্যাবকে দায় মুক্তি দেওয়া, আমাদের দেশে কি করবেন আপনি? মেরে ফেললো দায় মুক্তি, দুর্নীতি করলো দায় মুক্তি, কুইক রেন্টালের জন্য দায় মুক্তি, আবার র্যাবের জন্য দায় মুক্তি। এই যে দায় মুক্তির যে কালচার, এইটি কিন্তু আমাদের এই বিনা বিচারে হত্যাকে বা বিচার বহির্ভূত হত্যাকে সংবিধানে আপনি দিয়ে রেখেছেন শুধু 46 না, ধারাতে। সেটা তো অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু হ্যাঁ, আমি হয়েছে, সেটাই তো সেটাই বলছি যে- হচ্ছে। এটা একেবারে কাম্য নয়। এটা 75-এ বঙ্গবন্ধুর হত্যার পর থেকে আমরা দেখছি। না, আপনি প্রেসিডেন্টকে মেরে ফেলবেন, একে মন্ত্রীদের মেরে ফেলবেন, না, এটা কোনো বিচার হবে না। এটা তো হতে পারে না। দায়মুক্তির সংস্কৃতিটিকে খুব দুটি বিষয় আসছে যেন হাফিজুদ্দিন খান, আমরা ফিরে আসবো আপনার কাছে, যে দায়মুক্তি এবং জবাবদিহিতার যে প্রসঙ্গটি আসছে, দায়মুক্তি যেন মাহফুজুল্লাহ তুলেন, এবং জবাবদিহিতা এটি নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাফিজুদ্দিন খান, আমরা আপনার কাছে জানতে চেয়েছিলাম দায় মুক্তি এবং জবাবদিহিতা দুটি বিষয় এসেছিল, যে র্যাবের কাণ্ডক্রম এবং যে কোনো প্রতিষ্ঠানের কাণ্ডক্রম সম্পর্কে, সংস্থার কাণ্ডক্রম। কোনো সরকারি প্রতিষ্ঠানকে দায় মুক্তি দেওয়াটা হতে পারে না। এটা কোনো স্বাধীন দেশে, কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের মূল ধারণার সঙ্গে এটা খাপ খায় না।
সুতরাং দায় মুক্তি যেটা আমাদের সংবিধানের 36 ধারাতে আছে এবং তার অধীনে যদি পরিণতি কোনো আইন থেকে থাকে, সেটাকে আমি মনে করি সেটা অন্যায়, বেসিক মানুষের ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা ঠিক নয়। আর বিভিন্ন সরকারের সব প্রশাসন যন্ত্রে যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনীতে আরম্ভ করে সবারই আপনার অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, জবাব দিতে তাদের হবে। জবাব দিয়ে থাকতে হবে। এটা বাইরে কেউ থাকতে পারে, কেউ জবাব দিতে ঊর্ধ্বে নয়। সে একদম রাষ্ট্রের সর্বপর্যায়ে আরম্ভ করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যত ফাংশনারি দেশের আছে সবারই জবাব দিয়ে থাকতে হবে, এটা ছাড়া হতে পারে না। তো এখানে র্যাবকে নিয়ে যে সমস্যা হয়েছে আমাদের দেশে, সেইটাই, বা পুলিশকে নিয়ে ধরা যায় যে পুলিশের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ আসে, যারা মামলা নেয় নেই বা এটা করে না সেটা করে না, 100 অভিযোগ মানুষের আসে, কোনগুলো হয়তো জেনুইন, কোনগুলো হয়তো ঠিক নয়। আচ্ছা, এখন এগুলোতে কোনো বিচার তো হয় না, এগুলোর কোনো তদন্ত হয় না, এবং এগুলো তদন্ত ওই তাদের যদি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত করলে কোনদিন এটা হবে না, সঠিক সিদ্ধান্ত আসবে না। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকতে হবে। অস্ট্রেলিয়াতে আছে আলাদা আলাদা অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট জাস্টিস ক্রিমিনাল জাস্টিস কমিশন, যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে থাকে। সেরকম এটা আমাদের দরকার, এটা খুব। আর র্যাবের নিয়ে একটা সমস্যা হলো যে র্যাব ঠিক আছে, একটা যেটা আমি কবি সাহেবের সঙ্গে একমত, একটা এলিট বাহিনীর দরকার। বিশেষ করে আমাদের দেশে যেহেতু জঙ্গি উত্থান হয়েছিল, সেই প্রেক্ষিতে আমাদের একটা এলিট ফোর্সের দরকার আছে। কিন্তু এলিট ফোর্সে সামরিক বাহিনীর লোকদের করে তবে এটা আমি মনে করি না। সামরিক বাহিনীতে বেসিক একটা ডেফিসিয়েন্সি আছে, তা তো সিআরপিসি পড়ে নাই, সিবিসি তো পড়ে নাই, ক্রিমিনাল প্রসিডিউর কোড জানে না, ক্রিমিনাল প্রসিকিউশন এগুলো তো জানে না তারা। সুতরাং এটা একটা বড় ডেফিসিয়েন্সি তাদের আছে। আর ঠিক আছে, এলিট ফোর্স করার জন্য পুলিশ থেকে বেছে বেছে লোক নিয়ে করা যেতে পারে। আর পুলিশের সংখ্যা বাড়ানো, সরকার এত কিছু করতে পারে যখন নিজেই ফিল করে যে আমাদের পুলিশের সদস্যের সংখ্যা কম আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দরকার, তো সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করবে বলে থাকে, সব স্বরাষ্ট্রের মধ্যে যিনি হন তিনিই বক্তৃতা দিয়ে থাকেন, তো করেন না কেন? অসুবিধা কি? যারা মাহফুজুল্লাহ, আপনি কি একটু, আমরা অন্য প্রসঙ্গে চলে যাবো, আপনি কি এটা মনে করেন যে সামরিক বাহিনীর লোকের সংমিশ্রণে এটা করা হয়েছে বলে এটাতে সমস্যা হচ্ছে? না না, আমি সামরিক বাহিনী, আমি বলছি যে সামরিক বাহিনীর লোক না, আনা এটা প্রয়োজন ছিল জানা না, মাহফুজ। ওতে সামরিক বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ যারা এখানে এসে কাজ করে গেছেন বা আছেন, তারা এক ধরনের কি বলবো আমি, ইয়ের মানে পারনিশাস কিন্তু ইনফ্লুয়েন্সের শাহরিয়ার মধ্যে ভাই যেটি পড়েছিলেন। বলছিলেন যে হ্যাঁ, না, এলিট ফোর্স দরকার ওই ধরনের সন্ত্রাসীদের না মোকাবেলা না, করার যেমন জন্য। ধরেন আপনি আমেরিকাতে এফবিআই যে কাজগুলো করে, সেগুলো কি আর্মির লোক? সেগুলো তো আর্মির লোক না। পৃথিবীর প্রত্যেক দেশে আছে এলিট ফোর্স, কিন্তু এলিট ফোর্স হলেই যে সেনাবাহিনী থেকে হতে হবে এমন কোনো কথা নাই। আর এর ফলে যেটা আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে, যেমন খুশি চলো এই ধরনের লাইসেন্স যখন আপনি একটা বাহিনীকে দিয়ে দেন, তখন কিন্তু আর জননিরাপত্তার বিষয়টি সামনে থাকে না। এখন সারা জীবন শুনে এসেছি আপনাকে ধরতে হলে অ্যারেস্ট অফ ওয়ারেন্ট লাগবে। এখন অ্যারেস্ট অফ ওয়ারেন্ট ছাড়া আপনাকে ধরে নিয়ে যায় গিয়ে, তো রাত্রেবেলা ধরা যাবে না শুনে এসেছি, রাত্রেবেলা আপনাকে ধরে নিয়ে যায়। আরও যেটা দুঃখজনক বিষয় হচ্ছে, ধরে তো নিয়ে গেল, আগে অন্তত এইটুকু মানে জানা যেত যে ধরে নেওয়ার পরে অন্তত যে হ্যাঁ পুলিশের কাছে আছে, এটা জানতো। এখন যেটা হয়, আপনি ধরে নিয়ে গেলে তারপরে আপনার কোনো খবর নেই, আপনি উধাও হয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। এটা তো আরও কষ্টকর। এবং বহু পরিবারকে আমি বলতে শুনেছি যে অন্তত যদি লাশটাও পেতাম তাহলেও জানতাম যে আমার মানুষটা জীবিত না মৃত। এখন আমার মানুষটা জীবিত না মৃত, এবং সেটা হ্যাঁ অনেক ধরনের কনফিউশন তৈরি করছে। আমি একটু শাহরিয়ার ভাই আপনার কাছে আবার আসি যে একটা তো সামরিক বাহিনীর প্রসঙ্গ আসলো, সামরিক বাহিনীর সদস্যদের, এটি একটু আপনি একটু যদি আলোকপাত করেন। আরেকটি বিষয় হচ্ছে যে পুলিশ, র্যাব বা ডিবির মতো যে বাহিনীগুলি, সেই বাহিনীগুলি পরিচালনা করতে নিয়ন্ত্রণে বা পরিচালনা সরকার যথেষ্ট সক্ষমতার পরিচয় দিচ্ছে কিনা, আপনি আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন কি? একটা জিনিস তো মাহফুজুল্লাহ যেটা বললেন যে ওই যে রাতের বেলা গ্রেফতার করা এবং ইয়েতে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা, এর কিন্তু ভিকটিম কিন্তু আমি নিজে। আমাকে 2বার কিন্তু মাঝরাতে গ্রেফতার করেছে এবং 2বারই বিনা ওয়ারেন্টে। বিনা ওয়ারেন্টে শুধু না, তারপর 1 মাস রেখে দিয়েছে 54 ধারাতে। যে 54 ধারাতে আমার মতন একজন লোককে, 54 ধারা আপনি তো জানেন 54 ধারা কি, যে অজ্ঞাত কুলশীল ভবঘুরে এগুলোর সন্দেহজনক এরকম লোককে 54 ধারা ধরতে হবে, আমাকে ধরে রেখে দিল। তো শাহরিয়ার কপাল ভালো যে আপনি গুম হয়ে যান নাই। না না, সেটা এখন তো এখনকার যাই হোক, ইয়েতে দেখলে পরিস্থিতি মনে হয়। কোথায় যাচ্ছে আমরা জানি না। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আর্মির ব্যাপারটা আমি বলবো, আপনি যেটা বললেন যে আর্মি সিআরপিসি জানে না, র্যাবে যারা আসবে সিআরপিসি কেন, হিউম্যান রাইটস যেটা, কোন পর্যন্ত সংবিধানের কোন পর্যন্ত তাদেরকে অধিকার দেওয়া হয়েছে, কোন পর্যন্ত তারা তার বাইরে যেতে পারে না, এটা কিন্তু পুলিশ, আর্মি বা যারা এই ধরনের অপারেশনে থাকবে তাদের প্রত্যেকে এটা পড়তে হবে আদ্যপান্ত। আমাদের সংবিধান এগুলো, এবং শুধু সংবিধান না, জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে সুপারিশগুলো আছে বা আন্তর্জাতিক মানবাধিকার সনদ,
এগুলো কিন্তু পুলিশকে আমরা বারবার বলছি, তাদের জন্য এটা বাধ্যতামূলক, তাদের শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে এটা নিয়ে আসতে হবে। এইটা না হলে কিন্তু ওই ধরনের যে তাদেরকে একটা জমিদার বা ওই ধরনের একটা বাহিনী, বিশেষ বাহিনী, সেটা তারা নিজেদেরকে মনে করবে। কিন্তু আমি এখনো মনে করি যে বাংলাদেশের যে জঙ্গি হুমকি, যেটা আমাদের সন্ত্রাস, এবং বিশেষ করে যে জামাতের পৃষ্ঠপোষকতায় যে জিনিসটা আমরা দেখে আসছি গত দীর্ঘ ইয়ে থেকে 72-এর পর থেকে, এখন তো কাগজে বেরোচ্ছে 72-এর পর থেকে জামাতে এই কাজগুলো করছে, তখন গোপনে করতে, এখন প্রকাশ্যে করছে, এই হচ্ছে তফাৎ। এইটা মোকাবেলা করতে গেলে আমাদের কিন্তু বিশেষ ধরনের প্রশিক্ষণ দরকার আছে, তাদের অস্ত্র। এবং আজকেও আমরা আলোচনা করছিলাম যে এই যে 5ই মের যে ঘটনা, সেখানে দেখা যাচ্ছে যে AK-47 ব্যবহার করছে। এবং এটা এখন না, যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন তখন ওই যে জামাতের কিছু ইসে ধরা পড়েছিল, তখন কর্নেল জামান, আমার মনে আছে, তিনি বলেছিলেন সরকারকে যে জাস্ট আমাকে 1 ব্যাটালিয়ন সৈন্য দেন, সমস্ত আমি তাদের, তো যারা যে অস্ত্র যেগুলো জামাতের পজিশনে আছে, রেগুলার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র ব্যবহার করে, সেই অস্ত্রের ঘাঁটি তারা করে বসে আছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। এখন এটাকে আপনি তো AK-47 কে, পুলিশকে AK-47 ব্যবহার করতে অভ্যস্ত, রকেট লঞ্চার শারীর ভাই, আমার মানে ওইটা যদি একটু আপনি আলোকপাত করতেন যে র্যাব বা ডিবি বা পুলিশের মতো বাহিনীর পরিচালনায় বা নিয়ন্ত্রণে সরকার সক্ষমতার পরিচয় দিচ্ছে কিনা। আমি বলবো যখনই রাজনৈতিক দলের হস্তক্ষেপের বাইরে তারা কাজ করে, আমাদের পুলিশ বলুন, বিশেষ করে গোয়েন্দা সংস্থা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, কিন্তু যখনই রাজনৈতিক হস্তক্ষেপ হয়, হস্তক্ষেপ এখানে সরকার থেকে হতে পারে, বিরোধী দল থেকে হতে পারে, এখন হচ্ছে কিনা রাজনৈতিক হস্তক্ষেপ? হস্তক্ষেপ তো হয়, এখন হচ্ছে, তার মানে সবসময় হয়েছে। মানে আমার প্রশ্ন ছিল যে এখনকার বাহিনীগুলি পরিচালনায় সরকার, পরিচালনা নিয়ন্ত্রণে সরকার সক্ষমতার পরিচয় দিচ্ছে কিনা। আমি তো আজকে যে আমরা যে 5ই মে নিয়ে যে আলোচনা করছিলাম, এই বিয়েতে 5ই মে গত বছর যে কাণ্ডটি হলো, 42টা মামলা হলো, এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হলো না কেন? যত যুক্তি দিই, এখন কথা হচ্ছে যে ওই যে কথা যেটা উঠেছে, হেফাজতের সঙ্গে সরকার কি কোনো সমঝোতার ইস্যুতে যাচ্ছে কিনা, যে না মামলাগুলো আছে, মামলা বলে তাদেরকে ঘরে আটকে রাখতে হবে, এগুলো তো আছে ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু এগুলো তদন্তগুলো হচ্ছে না। আপনি দেখুন না, আপনাদের যে 10টা অস্ত্র মামলা বলুন, এমনকি ইয়েতে 21শে আগস্টের যে গ্রেনেড বোমা হামলা, কোন পর্যায়ে আছে এগুলো তদন্তগুলো বা মামলাগুলো? আমার কথা হচ্ছে যে এইখানে রাজনৈতিক বিবেচনার বাইরে অপরাধের ঘটনাগুলোকে, এগুলোকে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা। শারীর ভাই, প্রশ্নটা উঠছে এই কারণে, যেমন নারায়ণগঞ্জে 7 জন যে অপহরণ হলো, সেই ক্ষেত্রে একটা বিশেষ বাহিনীর নাম আসলো বা বিশেষ দিকে ইয়ে গেল, তো সরকার তো আর এই সময় চাইতে পারে না 7 জন লোককে গুম করতে। কোন একটা বাহিনীর পক্ষ থেকে যদি এটা করা হয় বা বাহিনীর কেউ যদি করে, সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ বা পরিচালনা। বাহিনীতে আজকের খবরের কাগজে আছে যে 6 কোটি টাকা নাম এসে গেছে, আওয়ামী লীগেরও নাম এসে গেছে। আমরা তো বলছি ইন্ডিপেন্ডেন্টলি এটা তদন্ত করতে হবে, যেই যুক্ত থাকুক তাকে শাস্তি পেতে হবে। সে সরকারি দলের ঘটনাটা ঘটে গেছে, বিরোধী মানে দলের, এইগুলিতে মনে হয় কিনা যে সরকার একটু নিয়ন্ত্রণটা একটু শিথিল হয়ে আছে? আমার তো মনে হয় এখানে নিয়ন্ত্রণে আমি শিথিল বলবো না, কথা হচ্ছে এখানে সরকারকে জিরো টলারেন্স, আমার বলছে যে কি সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্সের পরিচয় দিতে হবে, সন্ত্রাস যেই ঘটাক না কেন, কারণ এতে করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না, এটা সরকারকে মনে রাখতে হবে। এটা সরকারকে মনে রাখতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি শারীর ভাই, আমি শুধু একটা শারীরিক মানবাধিকারের কথা বলছিলাম। কয়েক বছর আগে আমার মনে আছে পুলিশকে বিভিন্ন পর্যায়ে মানবাধিকারের বই পুস্তক দিয়ে মানবাধিকার পড়ানো হয়েছিল, কিছু শেখানো হয়েছিল, সম্ভবত সেগুলি এখন আর নাই, যে কারণে পুলিশ এখন আর মানবাধিকারের বিষয়ে তাদের মাথায়ও ন্যূনতম ভাবেও আছে বলে মনে হয় না আর কি। শারীর ভাই, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে এসে আপনার থেকেও শুরু করা যায়, প্রশ্নটা মূলত আপনার থেকে শুরু করার কথা, কিন্তু আমি যেন হাফিজউদ্দিন খান থেকে শুরু করতে চাই। হেফাজতের যে প্রসঙ্গটি আপনি তুললেন, যে শাপলা চত্বরে তাদের অবস্থান এবং তাদের কে সেখান থেকে ছত্রভঙ্গ করার 1 বছর আজকে হলো। শারীর ভাই বলছিলেন যে 42টি মামলা করা হচ্ছে, তার চার্জশিট দেওয়া হয়নি। আমরা দেখেছি যে হেফাজতের একজন শীর্ষ নেতা আল্লামা শফি, তিনি বলেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই তাদের বন্ধু। অন্যদিকে সরকারি দলের প্রত্যক্ষ বা পরোক্ষ, আমি কি বলবো, তত্ত্বাবধানেই গণজাগরণ মঞ্চ একরকম দুর্বল হয়ে গেল। তো এই অবস্থানটাকে আপনি কিভাবে দেখেন? আমরা আসলে আপনাদের সবার কাছে এই প্রশ্নটি করতে চাইবো আর কি। আমরা বিরতি থেকে ফিরে আসি। ফিরে এলাম আজকে বাংলাদেশ। শারীর ভাই, একটা ইন্টারেস্টিং SMS আছে, উনি ওনার নাম বলছেন তানিয়া। উনি বলছেন যে শাহরিয়ার ভাইকে আমার অনুরোধ,
যে সব বিষয়ে আপনি জামাতকে টেনে আনবেন না প্লিজ, কারণ সব বিষয়ে জামাতকে টেনে আনলে আজকের বিষয়টা ইয়ে হয়ে যায়। এটা হচ্ছে উনার বক্তব্য, আপনি নিশ্চয়ই এই সম্পর্কে পরে বলবেন। আমি একটু জানতে চাইছিলাম যে হেফাজতের শাপলা চত্বরের অবস্থান, তারপরে তাদের মানে কথিত বেশ কিছু নিহত হওয়ার ঘটনা, তারপরে সরকারের অবস্থান এবং সরকারের মামলা করা কিন্তু তার চার্জশিট না দেওয়া, আবার গণজাগরণ মঞ্চের সাথে অবস্থান দূর, এইটা যদি একটু বলতেন। 1 বছর পূর্ণ হয়েছে। এগুলো সম্পূর্ণ জিনিসটা একটা রহস্য। হেফাজতে ঘটনা গত বছর মে মাসে হয়েছিল, মে মাসে 5 তারিখ, মে মাসে আজকেই। জি আচ্ছা, 1 বছর চলে গেল, এত বড় একটা ঘটনা ঘটে গেল যে তারা ওখানে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে বলে আমরা টেলিভিশনে দেখেছি, সরকার দাবি করেছে ইত্যাদি ইত্যাদি। তারপরে হেফাজতকে ওখানে রাত্রে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল 2,500 লোক মারা গেছে, হেফাজতের পক্ষ থেকে কয়েক হাজারের কথা বলা হয়েছে, হাজার হাজার লোক মৃত্যু খবর হলো, আর তারপরে সয় নেমে আসলো ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো নিয়ে একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, সেটা হয় নাই, বা মামলাগত যেগুলো করা হয়েছিল সেগুলো কোনো কিছু প্রসিড করছিল মনে হয় না। আর একটা জিনিস আমাদের দেশে একটা কালচার হলো যে সরকার মানুষকে শেয়ার করে না, তো যে কী হলো কোন পর্যায়ে আছে ইনকোয়ারিটা সে তো মানুষ জানতে পারে না, তার ফলে নানান রকমের গুজব রটে বাজারের মধ্যে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে হঠাৎ করে গণজাগরণ মঞ্চের উপরে দেখা গেল যে একটা ছাত্রলীগের লোকই হামলা করে বসলো, যেটা সময় পথে দেখেছি বা শুনেছি। আচ্ছা, এখন এবং গণজাগরণ মঞ্চকে কন্ডেম করার জন্য কোনো প্রয়োজন নাই ইত্যাদি নানান রকম কথা বলা হলো, এবং এখন অনেকটা ডরমান্টি হয়ে গেছে বোধহয়, যতদূর আমি শুনেছি, এবং দ্বিদল বিভক্ত হয়ে গেছে, দুই দলে বিভক্ত হয়ে গেছে। তারপরে মাঝখান থেকে আমরা শুনলাম মওলানা শফি সাহেব বললেন যে আওয়ামী লীগ, তারপরে অঙ্গ সংগঠন সব তাদের কোনো অভিযোগ নেই, তাদেরকে বন্ধু না কি এই ধরনের শব্দ উনি বলেছেন। তো এবং সরকার তরফ থেকে হেফাজতের বিরুদ্ধে আর কোনো উচ্চবাচ্য কিছু আমি শুনতে পাচ্ছি না। তো তার মানে কি হেফাজত কি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে? তারা যে 13 দফা যে দিয়েছিল সে 13 দফা নিয়ে তাদের আন্দোলন থেমে গেছে না কি, আমরা কোনো কিছু জানতে পারতেছি না। তো সম্পূর্ণ জিনিসটা একটা রহস্যজনক অবস্থা হয়ে গেছে। যারা মাহফুজুল্লাহ এই বিষয়ে কি বলবেন, যে তাদের দাবি যে অনেক লোক মারা গিয়েছিল এখানে, তারপরে সেটা নিয়ে সবটা এবং মামলা হচ্ছে না। শুরুতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাকে। জি, ক্যালেন্ডার জার্নালিজম ভালো, কিন্তু ক্যালেন্ডার জার্নালিজমের জন্য এই যে 5ই মে হেফাজত, আবার এই বছর 5ই মে, আগামী বছর 5ই মে, এটা করি কি আমরা তাদেরকে আউট অফ দি প্রপোর্শন বড় করে দিচ্ছি না? আমরা আউট অফ দি প্রপোর্শন অবশ্যই বড় করছি, সেজন্য আমরা হেফাজত আছে আমাদের মূল ফোকাস ছিল না। কেন? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন সবসময়। দ্বিতীয় হচ্ছে আপনি যে মৃত্যুর সংখ্যা বললেন, কত লোক মারা গেছে আমরা কিন্তু এখনো জানি না, তো আমি জানি না। যেমন সরকারিভাবে বলা হয়েছিল 11 জন, শাহরিয়াররা যে রিপোর্ট প্রকাশ করেছিলেন 39 জনের কথা বলেছে, অধিকারের রিপোর্টে ছিল 61 জন। তাহলে কোনটা সঠিক? শাহরিয়ার সঠিক না অধিকার সঠিক? শাহরিয়ার বলতে আমি যে আপনার ওনার একটা ইন্ডিপেন্ডেন্ট, তো হ্যাঁ ওই তো ইয়ে থেকে গবেষণা করেছে, হ্যাঁ, আর না সরকার সঠিক, এই একটা কিন্তু বিভ্রান্তি রয়ে গেছে। দ্বিতীয় আমি যেটা মনে করি, দেখেন আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে গণজাগরণ মঞ্চ এবং আপনার এই হেফাজত এগুলিকে স্যামেলটেনিয়াসলি সরকার উস্কিয়েছিল, সরকার ভেবেছিল এটা ফাঁকখান দিয়ে বেরিয়ে যেতে পারবে। কিন্তু আওয়ামী লীগের পুরো রাজনৈতিক জীবন যদি দেখেন, আমি নিজে খুব পার্সোনালি কনভিন্স আওয়ামী লীগ কখনোই ধর্মীয় রাজনীতি এগুলির বিরুদ্ধে কখনোই আওয়ামী লীগ কোনো অবস্থান গ্রহণ করবে না। আওয়ামী লীগ দুইটা পক্ষকে সামনে এনে খেলতে চেয়েছিল, সেই খেলার মাঝখান দিয়ে গণজাগরণ বলি হয়ে গেল, তরুণদের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেছে এখন মারপে। আর হেফাজতের জন্য হেফাজতের যেটা তাদের পাওয়া দরকার ছিল সরকারের কাছ থেকে সেটা তারা পেয়েছেন, এবং যে কারণে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে মদিনা সনদ অনুযায়ী দেশ চলছে, দেশ চলবে, আর এরপরে আর হেফাজতে পাওয়ার কি আছে? তারপরে আরেকটা মজার ব্যাপার দেখেন, অতি সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করছি যে জামাতের লোকজনও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আপনার হাত মেলাচ্ছে, সেখানে দলে যোগ দিচ্ছে। হ্যাঁ, যে কথাটা আমরা সবসময় বলে আসছিলাম, আপনি আওয়ামী লীগ সমর্থন করলে আপনি মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে রাজাকার। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে যত রকমের দোষ করে থাকুক জামাত ইসলাম, যেই মাত্র তারা আওয়ামী লীগের সঙ্গে যোগদান করেছেন, এমনকি গোপালগঞ্জে প্রধানমন্ত্রী বাড়ি যেখানে, সেখানে এই ঘটনা ঘটেছে। তো তারপরে তারা আপনি এগুলি নিয়ে আলোচনা বোধহয় খুব বেশি, আর সাধারণ জনগণ কিন্তু এগুলি খুব ভালোই বুঝতে পারেন যে খেলাটা কোন জায়গায় হচ্ছে। শাহরিয়ার ভাই আপনার কাছে না, যেটা গ্রহণযোগ্য কোনটার সংখ্যা যেটা মাহফুজুল্লাহ বললেন, আমরা তো একটা তদন্ত কমিশন করেছি। আমরা প্রথমে সরকারকে বলেছিলাম যে এরকম বিভিন্ন মহল থেকে কথা উঠছে, সরকারের উচিত একটা বিচার বিভাগীয় তদন্ত করা, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে। সরকার করেনি। আমরা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের নেতৃত্বে একটা তদন্ত কমিশন করেছি, এবং আমাদের এই কমিশনে যারা কাজ করেছে এখানে জামাতের কর্মীও আছে, হেফাজতের কর্মীও আছে, হারকাতুল জেহাদের কর্মীও আছে। আমরা কিন্তু হেফাজতের সহযোগিতা পেয়েছি। হেফাজত অন্য কোথাও না দিলে আমাদের কমিশনকে তারা তালিকা দিয়েছে 79 জনের।
অধিকারের তালিকা 61 জনের তালিকা, এটা সমস্ত খবরের কাগজে আছে, অধিকারের ওয়েবসাইটে আছে। আমরা সরকারের যে সর্বশেষ যে তালিকা যেটা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 28 জন, অধিকার 61, হেফাজত 79, তিনটে তালিকা সামনে নিয়ে আমরা কাজ করেছি এবং সংবাদপত্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংগঠনের যেটা তদন্ত যেগুলো তারা করেছে সবগুলো নিয়ে, এবং 1000 মাদ্রাসায় আমরা জরিপ করেছি। যেহেতু সবচেয়ে বেশি সংখ্যাটা হেফাজতের ছিল 79 জন, সেটাকে স্ক্যান করতে গিয়ে দেখলাম আমরা 14টার নাম পাচ্ছি যেখানে 2-3 বার করে উল্লেখ করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 5 জন সেখানে তারা মারা যায়নি, জীবিত তাদেরকে পাওয়া গেছে। এরকম ভাবে আমরা স্ক্যান করে, অধিকারেরটা কিন্তু হেফাজতেরই তালিকা, হেফাজতের বাইরে কিছু অধিকার করেনি। আমরা স্ক্যান করে দেখলাম হেফাজতের তালিকায় মাত্র 34 জনকে আমরা পাচ্ছি যারা মারা গেছে। আমরা কিন্তু ওই হেফাজত যাদেরকে ক্লেম করেছে সেই 79 জনের রিপিটেশনগুলো বাদ দিয়ে প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা গেছি, গ্রামের বাড়িতে, কক্সবাজার থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত 1000 মাদ্রাসা যেখানে হেফাজত কম বেশি সংগঠন আছে, যেটা বলে আমরা খবর পেয়েছি, সেখান থেকে যে তালিকা নিয়েছি, আমাদের তালিকাতে আমরা যেটা দেখিয়েছি যে হেফাজত এবং অধিকারের তালিকা এটা হচ্ছে অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সরকারের তালিকা, হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করেছে এটা অসম্পূর্ণ, এবং আমাদের তালিকা আমরা বলছি এইটাই একমাত্র তালিকা যেটা হেফাজতও চ্যালেঞ্জ করতে পারেনি। কারণ আমাদের তালিকায় এমন নাম আছে যেটা অধিকারের তালিকাতে নেই, হেফাজতের তালিকাতে নেই, এবং সরকারিভাবে হেফাজত আমাদেরকে বলেছে না, তারা এটা চ্যালেঞ্জ করবে না। এই যে পরিসংখ্যান 39 জন হচ্ছে সিভিলিয়ান এবং আইনশৃঙ্খলা বাহিনীর। একটা আমার মনে হয় শারীর আমার কথার স্পিরিটটা বুঝতে পারে নাই। ধরেন 10 বছর পরে যখন কেউ গবেষণা করবে তখন সে কোনটাকে নেবে, সরকারি ফিগার না আপনাদের ফিগার? না, অসম্পূর্ণতাটা দেখিয়ে দিয়েছি, কারণ সরকারের যেটা সীমাবদ্ধ হচ্ছে তারা তো লাশ না পেলে তারা সেটাকে মৃত দেখাবে না, এবং হেফাজতের ওই যেটা এক্সাজারেশনের কারণ, দুটো কারণ আমরা দেখেছি, একটা হচ্ছে সহানুভূতি আদায় করা, আরেকটা হচ্ছে যে এদের জন্য মধ্যপ্রাচ্য থেকে টাকা আনা। আপনি হাজার হাজার বললে এখান থেকে, এই যে আজকে যে হেফাজতের একটা বড় সংকটের মূল কারণটা হচ্ছে টাকার ভাগাভাগি। মধ্যপ্রাচ্য থেকে টাকা এসছে, হেফাজত কর্মীরা আমাদেরকে বলেছেন, আমরা এই তথ্যগুলো আমরা এটা দ্বিতীয় খণ্ডে আমরা প্রকাশ করতে যাচ্ছি, এবং এইটা নিয়ে কিন্তু হেফাজত দ্বিখণ্ডিত হয়ে গেছে। সরকার তো এগুলো সুযোগ নেবে হেফাজতকে ভাঙবার, হেফাজতকে পক্ষে আনার, জামাতের খপ্পর থেকে, বিএনপির খপ্পর থেকে হেফাজতকে বের করে আনার, এটা সরকারের কৌশল হবে। কিন্তু আমরা মনে করি যে হেফাজতের ব্যাপারে কোনো রকম নমনীয়তার কোনো জায়গা নেই। এইটা করতে গেলে যেটা হচ্ছে এই যে মাদ্রাসা কারিকুলাম। সাহেব, একটি প্রশ্ন করতে পারি যে আপনাদের যে গবেষণায় বেরিয়ে এলো যে 39টি প্রাণ সেখানে গিয়েছে, সেটা বোঝা গেল, এর জন্য কি আপনারা কোনো শাস্তি দাবি করেছেন? আমরা আমাদের শ্বেতপত্রে আছে, পরিষ্কারভাবে আমরা বলেছি এর জন্য কাকে দায়ী করেছেন? না, এখানে এটা কিন্তু সংঘর্ষ ছিল। জি, 5-6 মে এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামাত হেফাজতের সংঘর্ষ। সেখানে দুই পক্ষ সশস্ত্রভাবে সংঘর্ষ হয়েছে এবং দুই পক্ষেই নিহত হয়েছে। এইখানে হেফাজতের যেমন 20 জন নিহত হয়েছে, আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে, জাতীয় পার্টির কর্মী নিহত হয়েছে, কোনো দল করে না এরকম লোক নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর 6 জন সদস্য নিহত হয়েছে। আপনি এটিকে সশস্ত্র সংঘর্ষ কেন বলছেন? আমরা দেখেছি তো যারা মারা গেছে তারা তো না, পুলিশ যে মারা গেল, পুলিশ তো আমরা AK-47 গুলি পাওয়া গেছে পুলিশের শরীরে। এখন পুলিশের AK-47 কে মেরেছে? পুলিশকে মেরেছে। আচ্ছা, এবং যে নারায়ণগঞ্জের যে সুমন, যার নামটা হেফাজতের তালিকাতে নেই, অধিকারের তালিকা নেই, যাকে পেয়েছি সে হেফাজতের পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলিতে মারা গেছে। ওই মসজিদে হেফাজত অবস্থান নিয়েছিল 5 তারিখ রাত্রে। ও ভোরবেলা সেখান থেকে ফজরের নামাজ পড়ে বেরোচ্ছিল, পুলিশ এবং হেফাজতের সংঘর্ষে ক্রস ফায়ারে সে মারা গেছে। একটু দর্শকদের জন্য যদি আরেকটু, এই 39 জন কি সারা দেশে 5 এবং 6 তারিখ মিলিয়ে, এবং আমরা এদের সবার শুধু শাপলা চত্বরে না, সেই রাতে শাপলা চত্বরে একজনও মারা যায়নি। এইটাই হচ্ছে আমাদের ইনকোয়ারি কমিশনে হচ্ছে। এখানে আমরা সমস্ত যারা সাংবাদিক যারা ছিল, 7 জন সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, তাদের আমরা টেস্টিমনি নিয়েছি, এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী 5ই মে রাতে শাপলা চত্বরে একজনও মারা যায়নি, কয়েক হাজার আহত হয়েছে। তার মধ্যে পুলিশের এক সাব ইন্সপেক্টর 2 দিন পরে মারা গেছে, কিন্তু ওই স্পটে কিন্তু মারা যায়নি। যে ছবিটা যেটা দেখানো হয়েছে সেখানে তারা পড়েছিল, মারা যাওয়ার ভান করেছে, পরে পুলিশ যখন আপনারা নিশ্চিত হতে পেরেছেন। এটা মিডিয়াতে এসেছে, ছবিটা। একটা মজার ব্যাপার কি দেখলেন, যেটা শাহরিয়ারও বললেন, সেটা হচ্ছে যে টাকা নিয়ে কিন্তু হেফাজতের বিরুদ্ধেও
ভিতরেও আপনার ইয়ে হয়েছে, সমস্যা হয়েছে। আবার গণজাগরণ মঞ্চ সম্পর্কেও আমরা দেখলাম বিভিন্ন রিপোর্ট বেঁচেছে যে টাকা নিয়ে, তার মানে টাকাটা একটা অনর্থের মূল, আসলে অর্থটাই আসলে মূল অনর্থের মূল এই পর্যন্ত দেখা যাচ্ছে। জনাব এম হাফিজউদ্দিন, আপনার কাছে বিরতির পর ফিরে এসে এই প্রশ্নটি আসলে করতে চাইছিলাম যে অতি সম্প্রতি যেসব গুম, অপহরণ, হত্যার ঘটনা আলোচিত হয়েছে, এটি আমাদের সর্বশেষ প্রশ্ন যে মানে এর জন্য সরকারকে দায় দেয়া হচ্ছে। অনেকে বলছেন যে সরকারি পক্ষ থেকে এগুলি করা হচ্ছে, করানো হচ্ছে, এরকম কোনো কিছু। কিন্তু আমরা যদি মোটিভটি বলি যে এই ক্ষেত্রে সরকার আসলে কি পেল, মানে এগুলি তো সরকারের বিব্রত হওয়া ছাড়া তো আর কোনো কিছু নাই আর কি। আমরা এটি একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব এম হাফিজউদ্দিন খান, সরকারি দলের কি লাভ থাকবে যদি সরকারি দল এটার সাথে সংশ্লিষ্ট থাকে বলে কোনো, যেমন আপনি বলছেন যে একটি স্বাধীন দেশে এটি চলতে পারে না, এটা একটা অরাজকতা চলছে, একটা এই অরাজকতার অবসান চেয়েছেন আপনি। আপনি যদি একটু শেষ কথা বলেন, শেষ মিনিট। না, তো এটা তো বটেই, এটা হ্যাঁ আপনি ঠিকই বলছেন, সরকারি দল কোনো গেইন করে না, তাদের কোনো ফায়দা হয় না যদি তারা এই ধরনের কাজ নিজেরা করে থাকে। তো সরকার নিজেরা দায়িত্ব করে না, সরকারের আইন কানুনের ব্যাপারে যে যে ঢিলেমিজুরি থাকে, রিল্যাক্সড একটা অ্যাটমসফিয়ার থাকলে এই ধরনের ঘটনা হয়। বা কোনো কোনো ক্ষেত্রে সরকার তো সন্ত্রাসী ব্যক্তিকে তো মদত দিয়েই আসছে। আমাদের দেশের নাম করা কিছু সন্ত্রাসী গডফাদার যাদেরকে আমরা বলি, তারা তো সরকারের সব আশ্রয় প্রশ্রয় তারা পাচ্ছে বটেই, এবং তারা যদি কোনো অকাজ করে, কুকাজ করে, ঠেকাবেন কেমন করে, সেটাই হচ্ছে। এবং এতে সরকারের কোনো লাভ তো হচ্ছে না, বরং সাংঘাতিক রকম ক্ষতি হচ্ছে। কিন্তু আমাদের সেই সরকারি হুলুদিটা নাই একটা। দ্বিতীয় কথা যে সরকার তো এর দায়িত্ব এড়াতে পারবে না, যে কাজই করুক, যেভাবেই করুক, যে সরকারের এই ইয়ের জন্য, তাদের ঢিলেমের জন্য, বা তাদের কিছু কিছু সন্ত্রাসীকে লালন পালন করার কারণে হোক, বা যে কারণেই হোক, এই দায় তো সরকারের উপর। এই প্রসঙ্গে জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছে আসে যে গুম, অপহরণ, খুনের ঘটনায় সরকারি দলের কোনো কোনো নেতা বলছেন সর্ষের ভিতরে ভূত থাকার কথা। প্রশাসনের সব ক্ষেত্রে কি আসলে সরকারের মানে ইচ্ছার প্রতিফলন থাকে, নাকি বাইরে থেকে আসলে? সব ক্ষেত্রে যে সরকারের ইচ্ছার প্রতিফলন থাকে আমি এটা বলবো না, কিন্তু সমস্যাটা কোন জায়গা হয় আমাদের মতো দেশগুলোতে, সরকারের যে রাজনৈতিক ইচ্ছা থাকে তার সুযোগ নিয়ে বিভিন্ন পর্যায়ে সরকারের সমর্থক বা দলীয় লোকজন এইসব কর্মকাণ্ডগুলো করে ফেলবার পরে তখন দুঃখজনক হলো সত্য যে সরকার সেগুলোকে হজম করে বা সেগুলোকে নিরাপত্তা দেয়, প্রোটেকশন দেয়। এইটা হচ্ছে ক্ষতিকর দিক। আপনি তো সরকার ওই রকম ভাবে নির্দেশ দেয় না, মানে দল ওইভাবে নির্দেশ দেয় না, কিন্তু দল যেহেতু ক্ষমতায়, সেইটার সুযোগ নিয়ে সবসময় আমরা লক্ষ্য করেছি যে এই কাজগুলো হয়। না, এটা যেমন যেমন বিএনপির আমলে তাদের অঙ্গ সংগঠন অনেক কাজ করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, চাঁদাবাজি করেছে, এখনো করছে। আজকে তো সংবাদপত্র আছে যে এই এখানে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটে করেছে ইত্যাদি। তো এখন এগুলোকে সরকার যেভাবে দমন করা দরকার সে তো করে না। যেমন মাহফুজুল্লাহ ভাইয়ের ওই শব্দটির কাছে ফিরে যাওয়া সমানে দায় মুক্তিটা। হ্যাঁ, আর ওই আগের অংশ যেটাকে আমি শেষ বাক্যটা বলতে চেয়েছিলাম যে এটা হচ্ছে যিনি সরকারে থাকেন বা সরকার প্রধান থাকেন, তিনি একটা জিনিস বুঝতে পারেন না যে সকল কিছুর দায় দায়িত্ব কিন্তু তার উপরে গিয়ে বর্তায়। সেই জন্যই তাকে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আর ওই যে দায় মুক্তি কথা বলেন, দায় মুক্তি তো কোনো সভ্য সমাজের হতে পারে না। জি, আপনি এটি বলেছিলেন এর আগে। শাহরিয়ার ভাই, আপনি এই প্রসঙ্গে একটু বলবেন, কিন্তু আমাদের দর্শকদের মধ্যে চট করে একটি কনফিউশন খুব দেখা যাচ্ছে যে আপনার যে প্রতিবেদন, আপনি যদি এটি নিয়ে একটি লাইন একটু পরিষ্কার করে বলেন যে মোট কতজন আসলে মারা গেছে, কারণ মানে 39-61 আর ইয়ার মধ্যে হারিয়ে গেছে। আমাদের তদন্তে যেটা বেরিয়েছে 39 জন সিভিলিয়ান এবং আইনশৃঙ্খলা বাহিনীর 6 জন সদস্য, সব মিলিয়ে 45 জন মারা গেছে। এইটাই হচ্ছে সবচেয়ে প্রামাণ্য তথ্য। এটা হেফাজত চ্যালেঞ্জ করেনি, কারণ 6 মে, হ্যাঁ 5-6 মে সারা দেশে হেফাজত জামাতের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে দুই তরফেরই মারা গেছে, এবং এর মধ্যে সব দলের কর্মী আছে, কোনো দল করে না এমন কর্মীরাও আছে, এমন লোকও আছে। ওকে, আমার ধারণা এবার দর্শক একটু পরিষ্কার হচ্ছেন। আপনি এই সরকারের এই গুম, খুন এসব ক্ষেত্রে সরকারের ইচ্ছার প্রতিফলন বা সরকারের ভিতরে ভূত প্রসঙ্গে যদি একটু। না, আমার কথা তো যেটা আমরা সবাই একমত যে যেই করুক না কেন, ক্ষমতায় যিনি আছে সরকার এবং প্রধানমন্ত্রীকে কিন্তু এটার দায় নিতে হবে। যে কারণে তিনি যে জিরো টলারেন্সের কথা বলছেন, এটা প্রত্যেকটা স্তরে আমরা দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত শাস্তি না দেয়া হচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দায় গোটা সরকারকে বহন করতে হবে।
সেই জন্য আমরা বলছি প্রত্যেকটা ঘটনার এখানে তদন্ত হওয়া দরকার। নারায়ণগঞ্জের এটা দিয়ে শুরু হয়েছে। আজকে আমি দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শুধু নূর হোসেন কেন, নূর হোসেনের গডফাদারদেরও ছাড়া হবে না। তো এইটা আমরা বাস্তবে আমরা এটা দেখতে চাই। এরকম হলেই মানুষের আস্থা ফিরে আসবে। আমরা আশা করবো যে মানুষের আস্থা খুব শীঘ্রই ফিরে আসবে। আজকে অনুষ্ঠানে আসার জন্য জানাবো হাফিজউদ্দিন খান, জানাবো মাহফুজুল এবং জানাবো শারিফ কবির, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশের দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।